স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিশ্বকাপ ফুটবল চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ড চলছে। দ্বিতীয় রাউন্ডে যেতে প্রাণপণ লড়ছে প্রায় সব দল। বলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও লড়াই ছাড়া আমাদের রাজনীতি যেন জমেই না। কখনো মুখের কথায়, কখনো মাঠের আন্দোলনে যুদ্ধ ভাব নিয়ে থাকেন অনেক রাজনীতিবিদ। তাই সংঘাতের দ্বিতীয় ধাপের শঙ্কায় পুরো দেশ। এসব নিয়ে আজকের আলোচনা। দ্বিতীয় রাউন্ড কবে? কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলম, আছেন বাসদ নেতা রাজিকুজ্জামান রতন, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। স্বাগত আপনাদের। জনাব ইসরাফিল আলম, আপনার কাছে জানতে চাইবো যে 5ই জানুয়ারি নির্বাচন পরে গঠিত যে সরকার, সেই সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি বিএনপি। সবসময় বিএনপি বলে আসছে যে এইটি একটি অবৈধ সরকার। এই বিষয়টি আপনি বা আপনার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? প্রসঙ্গটা আসলে হচ্ছে এই কারণে, সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জনাব মোহাম্মদ নাসিম বলেছেন সরকারকে বৈধতা দিলেই সংলাপ। আসলে বিএনপির সরকার সম্পর্কে যে অভিমত, এটা সবসময় আপনারা দেখবেন এটা হচ্ছে তাদের দ্বৈত মতামত। কখনো তারা সরকারের সাথে সংলাপ করতে চায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, কখনো তারা সরকারকে অবৈধ বলেন। তো এটা আমি মনে করি তাদের একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়। মূলত এই সরকার একটি সাংবিধানিক সরকার, গণতান্ত্রিক সরকার। এই সরকার নেতৃত্বে দেশ চলছে। এই সরকারকে বিদেশের বন্ধুরা এবং প্রতিবেশী রাষ্ট্ররা সবাই সরকারকে সরকার হিসেবে গ্রহণ করেছে এবং দেশের মানুষও গ্রহণ করে নিয়েছে। তাই বিএনপি যেহেতু রাজপথের বিরোধী দলে অবস্থান করছেন, তারাই সরকার সম্পর্কে কি বলছেন আর না বলছেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে নয়। আমরা কেন বলছেন যে সরকারকে বৈধতা দিলে তাহলে সংলাপ হবে? নাসিম ভাই এটা বলেছেন আসলে রাজনীতির ভাষাতেই তিনি বলেছেন। কারণ যেহেতু এই সরকারের বাজেটকে বলেছে অবৈধ সরকার, অবৈধ বাজেট, তখন নাসিম ভাই তো বিএনপিকে বলেছে যে তোমরা এই সরকারকে বৈধ সরকার হিসাবে মেনে নিবা, তারপরে তোমাদের সাথে সংলাপ হবে। কিন্তু বিএনপি তো বৈধ সরকার হিসেবে মেনে নিয়েছেই এবং তারা সংলাপের জন্য সরকারকে আহ্বান করছে যে আপনার সংলাপের উদ্যোগ রাজনৈতিক আপনাদের সাথে সংলাপ করে আমরা ফয়সালা করতে চাই। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কিন্তু বলেছেন সংবিধান অনুযায়ী সরকারকে বৈধতা দিলেই সংলাপ হতে পারে। বৈধতা দেওয়ার কর্তৃপক্ষ কি বিএনপি? বিএনপির এই সম্পর্কে কোনো তাদের কর্তৃত্বও নাই, তাদের অধিকারও নাই। তারা তাদের রাজনৈতিক অবস্থান থেকে একটা সরকারকে অবৈধ বলতে পারে, স্বৈরাচারী বলতে পারে, স্বেচ্ছাচারী বলতে পারে। আপনার কাছে যদি প্রশ্ন করা হতো যে বিএনপির সঙ্গে সংলাপ কবে, তাহলে তার জবাবে আপনি কি বলতেন? সংলাপ তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থাতে সংলাপ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংলাপকে বাদ দিয়ে, সংলাপকে অস্বীকার করে আসলে গণতন্ত্রের কর্তব্য করা যায় না। সরকারি দলের মধ্যে এবং আন্তঃদলীয় সংলাপ সবসময় হতে পারে গণতন্ত্রকে স্ট্রেনথেন করার জন্য, এফেক্টিভ করার জন্য। তো এই জন্য আমি মনে করি সংলাপ এটা অমূলক কোনো বিষয় নয়। সংলাপ যে কোনো সময় হতে পারে, আন্তঃদলীয় সংলাপ হতে পারে, তারপরে আপনার সব বিরোধী দলের সাথে হতে পারে এবং দলের অভ্যন্তরে হতে পারে। সংলাপ চলতে পারে। অবশ্যই সংলাপ খুবই গুরুত্বপূর্ণ এবং সংলাপ ছাড়া তো গণতন্ত্র অথবা হবে না, অচল হয়ে যাবে। এই খুবই গুরুত্বপূর্ণ শুনে আমার কাছে মনে হচ্ছে যে এটিকে আমরা আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমার মধ্যে একটু সংশয় থেকে যাচ্ছে। এই খুবই গুরুত্বপূর্ণটা খুবই সংশয়াচ্ছন্ন শব্দগুচ্ছ। আমাদের মধ্যে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এসে যোগ দিয়েছেন। আপনাকে স্বাগত জানাব মাহবুবুদ্দিন খোকন। ঈদের পরপরই আন্দোলনে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার ব্যাপারে একরকম বলে দিয়েছে বিএনপি যে ঈদের পর কঠোর কর্মসূচি আসছে। এর আগে যখন কঠোর কর্মসূচি থেকে বিএনপি সরে আসলো, তখন বলছিল যে দলের জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য এবং গোছানোর জন্য তারপরে আন্দোলন করা হবে। সেই দলের জনসম্পৃক্ততা এবং দল গোছানোর কাজটি কি শেষ বিএনপির ক্ষেত্রে? আপনি যুগ্ম মহাসচিব, আপনি নিশ্চয়ই এই বিষয়ে ওয়াকিবহাল আছেন। সংগঠন গোছানো হচ্ছে, সঙ্গে সঙ্গে আন্দোলনের প্রস্তুতি চলছে বলবেন। সংগঠনটা কতটুকু গোছানো হয়েছে বা জনসম্পৃক্ততার যে বিষয়টি আপনারা বলেছিলেন এবং আমরা আপনার মুখেও শুনেছি, আসলে জনসম্পৃক্ততার বিষয়টি আপনারা নিশ্চিত? এই দুর্বল সরকারকে হটানোর জন্য সংগঠন যা গোছানো দরকার, কারণ আমাদের অনেক আগে গোছানো হয়ে গেছে। না, এই দুর্বল সরকারটি যখন দুর্বলতর অবস্থায় ছিল, মানে কোনো নির্বাচনকালীন সরকার, সেই সময় আপনারা এরকম কথা বলেছিলেন, কিন্তু আমরা সরকারকে হঠাৎ দেখি নাই আর কি। সেই সময় একটা দৃষ্টিভঙ্গি ছিল, আমরা নিজেও আমাদের কাছে স্পষ্ট ছিল না, জাতির কাছে স্পষ্ট ছিল না যে আসলে ঈশ্বরের জনসমর্থন কতটুকু। 5ই জানুয়ারি নির্বাচনে দেখা গেল যে 5% লোক ভোট দিতে আসে নাই। মানে 5ই জানুয়ারি এসে আপনারা বুঝতে পারলেন যে এটা গণবিচ্ছিন্ন, জনগণের কোনো সমর্থন নাই। 5% লোক ভোট দিতে আসে না। ভোট কেন্দ্রে মানুষ আসে, কুকুর এসেছে। টেলিভিশনে এই যে এই সরকারি টেলিভিশনে দেখিয়েছে
হ্যাঁ? সরকারি টেলিভিশন বলতে মানে আর সরকার সমর্থক অনেক নেতাদের টেলিভিশন কোম্পানি আছে না, ওদের কথা বলেছি আর কি আমি। আমি একটু জনাব রাজিকুজ্জামান, কারণ আমি আবার বিটিভি ভেবেছিলাম, বিটিভিতে আসলে এরকম কোনো কিছু দেখানো হয় নাই। জনাব রাজিকুজ্জামান রতন, আপনি একটু বলবেন যে ঈদের পরে যে আন্দোলনের কর্মসূচির ঘোষণা আসলে দিল, তার মধ্যে জনগণ হিসাবে আমাদের খুব শঙ্কিত হওয়ার কারণ আছে কি? আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি কোনো কঠোর কর্মসূচি আসে সেই ক্ষেত্রে আপনার দল সেই ক্ষেত্রে কি উদ্যোগ বা ভূমিকা নেবে? যেমন ধরেন আমরা আন্দোলনের মধ্যেই আছি, আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং আমাদের জোট বাসদ সিপিবি, আমরা আমাদের সাধ্যমতো, যেমন আজকেও আমরা একটা প্রোগ্রাম করে এলাম যে গোটা দেশের মানুষ কি অবস্থায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিণতিটা কি, সামনে রোজা আসছে, রোজার আগে জিনিসের দাম যেভাবে বেড়ে গেল, মানে মন্ত্রী হুঙ্কার দিলেন রোজার সময় জিনিসের দাম বাড়তে দেওয়া হবে না, ব্যবসায়ীরা সিগন্যাল পেয়ে গেল যে রোজার আগে দামটা বাড়িয়ে দিতে হবে, ফলে সেটাও বাড়লো। তারপর যে বাজেটটা আলোচনা হচ্ছে অথবা যে বাজেটটা পাস হয়ে যাবে, সেই বাজেটের মধ্যে দিয়ে কী আঘাত আসবে আমাদের কৃষিতে, আমাদের শিল্পে, আমাদের জনজীবনের মধ্যে, এগুলো নিয়ে আমাদের সাধ্যমতো আমরা আন্দোলন করছি। প্রশ্ন যেটা হচ্ছে যে বিএনপি বলছে যে জনগণের জন্য আন্দোলন করবে ঈদের পরে। আসলে এই ধরনের না আন্দোলন শুরু হয়েছে, কঠোরটা হবে হচ্ছে ঈদের পরে। আন্দোলন জারি আছে তাদের, জনগণ আন্দোলন তো বিশ্বকাপ এবং ঈদ বিরতিতে আছে, কঠোর করবেন। কিন্তু আসলে এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার প্রশ্ন, এটা আসলে জনগণের স্বার্থে কতটুকু হবে, ক্ষমতার স্বার্থে কতটুকু হবে। আওয়ামী লীগ বলবে যে তারা জনগণের স্বার্থে আন্দোলনকে যে কোনো মূল্যে প্রতিহত করবে, তাতে জনগণের স্বার্থ কতটুকু রক্ষা হবে আর গদি কতটুকু রক্ষা হবে, এইটা নিয়ে কিন্তু জনগণের সাথে সাথে আমরাও আতঙ্কিত যে আবার হয়তো আমরা একটা। রতন ভাই, এই জনগণটা আসলে কারা? এই জনগণ যারা সাফারার, যারা যারা দুই দিকেই সাফার করে, আর যারা দুই দিক থেকে কোনো না কোনো ভাবে বেনিফিট পায় তারা হচ্ছে জনগণের বাইরে। তারা হ্যাঁ, সাধারণভাবে আমি যদি বলি যে দেশের জনগণ, তখন দেশের জনগণ বলতে 16 কোটি মানুষকে কিন্তু আমরা একভাবে দেখতে পাই না, কারণ 16 কোটি মানুষের মধ্যে ভাগ আছে। তো এর মধ্যে সাফারার কয়জন বেনিফিট কিরকম পায় পার্সেন্টেজের ক্ষেত্রে? বেনিফিট খুব বেশি না। আমি যদি আবুল বারাকাতের হিসাবটা নেই, 2.47% মানুষ বাংলাদেশে যাদেরকে বলা হয় ধনী, যাদের 41 লক্ষ যাদের জনগোষ্ঠী আমরা বলবো, ফ্যামিলির দিক থেকে দেখলে 10 থেকে 11 লক্ষ ফ্যামিলি যারা বাংলাদেশে অবস্থান করে কিন্তু বিশ্বমানের সম্পদ তারা ব্যবহার করে, এই মানুষরা হচ্ছে বাংলাদেশ। শুধুমাত্র ধনীরাই বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি থেকে সুবিধা পেয়ে আসছে, এটা কি আপনি বলছেন? এক নাম্বার 2 হলো, কিন্তু আপনার দুই পাশে দুজন রাজনীতিবিদ বসে আছেন, তারা বিপুল জনপ্রিয়তা পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি বেরসা মাহমুদ্দিন খোকনের কথা বলতে পারি যে উনি গতবার যে নির্বাচন করেছেন সেটাতে তিনি নির্বাচিত হয়ে এসেছেন। ইসরাফিল হোসেন পরপর কয়েকবার নির্বাচিত হয়েছেন, এবারও তিনি নির্বাচিত। আমরা এই এক কথাটা বারবার বলতে বলতে হয়তো অনেক সময় পুনরুক্তি হয়ে যায়। আমাদের দেশের নির্বাচনটা হয় কি, নির্বাচন ক্ষেত্রে প্রধান ভূমিকা দাঁড়ায় মার্কা। ফলে এই মার্কার জনপ্রিয়তা আর ব্যক্তির জনপ্রিয়তা কিন্তু এক জিনিস নয়। ফলে আমাদের আমরা জনপ্রিয় ব্যক্তিকে দেখেছি তিনি মার্কা ছাড়া কিন্তু দাঁড়িয়ে আসলে জনগণের সমর্থন পাননি। ফলে আমরা যেটা বলি যে 4M দলের মার্কা, যে মানি, মাসল, মিডিয়া এন্ড মার্কা, এই 4M এটা দ্বারা পরিচালিত যে রাজনীতি, এই গণতন্ত্রের এইটাই তো সবচেয়ে বিউটি, যে আমি যদি চাই যে আমি একটি খারাপ লোক যথা জনাব ইসরাফিল বা জনাব মাহমুদ্দিন খোকন তাকে নির্বাচিত করব, তা আপনি তার বিরুদ্ধে বলার বিউটি অফ ডেমোক্রেসি আমাদেরকে যে কি ডার্টি পলিটিক্সের মধ্যে ফেলে দিল, তখন আমাদেরকে মানে কনফিউশন পড়ে যাই কোনটা বিউটি এবং কোনটা ডার্টি। পুরো সমাজ ব্যবস্থাকেই তো তুলে হয়তো বা নির্বাচন ব্যবস্থাকে হয়তো পাল্টাতে হবে। জনাব ইসরাফিল আলম, আমি বলছিলাম যে আপনি পরপর দুবার নির্বাচিত হয়ে বা কয়েকবারই নির্বাচিত হয়েছেন, এর মধ্যে এই পরপর দুবারের মধ্যে আপনি যদি গতবার আপনি যেরকম একটি এমপি নির্বাচিত হয়েছিলেন, এবারও আপনি এমপি নির্বাচিত, দুটির মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন? আপনার কাছে কেমন লাগে? মানে নির্বাচন মানে মনে হয় যে এবার প্রধান বিরোধী দল যেটি গতবার ছিল এবার তারা নেই? না, এবারে বরং আমরা মনে করছি যে আমরা নবম জাতীয় সংসদে বিএনপি পার্লামেন্টে থাকতে তারা পার্লামেন্টের ডেমোক্রেসি প্র্যাকটিসে তারা কোনো কন্ট্রিবিউট করেনি, বরং পার্লামেন্টের ডেমোক্রেসিকে সবসময় তারা বাধা দেওয়ার জন্য তারা এটাকে তার ফাংশনিংয়ে যেন তারা সফল হতে না পারে সেই ধরনের একটা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল। এবং এখন তারা পার্লামেন্টে নাই, এখন জাতীয় পার্টির পার্লামেন্টে আছে, তারা বিরোধী দল হিসেবে মনে করি তার পজিটিভ রোল প্লে করছে এবং সরকারের সমালোচনা সরকারি দল থেকে হচ্ছে। আমি কথা বলি, আপনি অবশ্যই বলবেন, আপনি অবশ্যই বলবেন। হ্যাঁ, উশৃঙ্খল অশ্লীল কথা বলে যারা পার্লামেন্টকে সবসময় অচল করে দেওয়ার ষড়যন্ত্রে ছিল, তারা যখন পার্লামেন্ট থেকে চলে গেছে বলবেন। আমি শুধু মাঝখানে একটু কথা বলতে চাই যে আপনি যে কারণে বলছেন সংসদ অচল হয়েছিল, সেই দায় সরকারি দলের কি কোনো অংশে কম? অশ্লীল কথাবার্তা বলা কি সরকারি দল সবসময়? আমি একটা কথা বলি খালিদ ভাই, আমার মনে হয় বিষয় নিয়ে আপনি আরো ভালো বলতে পারবেন, কারণ সরকারি দল তো সবসময় চায় বিরোধী দল পার্লামেন্টে থাক, তারা সরকারি দলের সমালোচনা করুক, সরকারি দলকে ভালো পরামর্শ দিক,
কিন্তু তারা বিএনপি কিন্তু সেই কাজটি করেনি। তারা হঠাৎ করে পার্লামেন্টে এসেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বক্তব্য দিয়েছে, তার জবাব না শুনে তারা বের হয়ে চলে গেছে। এই একটা প্র্যাকটিস তারা করেছে, যেটা পার্লামেন্টারি ডেমোক্রেসি কোনোভাবেই কিন্তু উপকৃত হয়নি। কিন্তু এখন বিরোধী দল হিসেবে যারা আছে, স্বতন্ত্র যারা আছে, তারা পার্লামেন্টে থাকছে, সরকারি দলের বক্তব্য শুনছে, তারা বক্তব্য রাখছেন। খুবই চমৎকার বলেছেন ইসরাফিল ভাই। কিন্তু সংসদের কাজ যদি হয় জবাবদিহিতা নিশ্চিত করা, সেই জবাবদিহিতার কোনো নিশ্চিত করার কোন পর্যায়কে আমরা দেখছি? কেন নাই? আমরা দেখছি যে বাজেটের প্রস্তাব যখন পেশ করা হচ্ছে, সরকারি দলের থেকে বিরোধী দলের চর চাপড় টেবিলে বেশি শোনা যাচ্ছে, মানে তারা আরো বেশি উৎফুল্ল। না, ভালো বাজেট হলে বিরোধী দল সমর্থন করবে, এটা তো স্বাভাবিক। আর খারাপ বাজেট হলে সমালোচনা করবে, মানে এটাও পুরো স্বাভাবিক। বাজেটের মধ্যে সমালোচনা করার মতো কিছু নাই। আমি একটা কথা বললাম আপনাকে, আপনি দেখবেন এবারে বাজেটে বক্তাদের বক্তব্য শুনলে যে সরকারি যেখানে বাজেটে দুর্বলতা আছে সেখানে সরকারি দলের এমপিরাও সমালোচনা করেছে, আমি নিজেও সমালোচনা করেছি। এবং আমাদের বাজেটের প্রভিশনে যে জায়গাগুলো দুর্বল, সেই জায়গাগুলো কীভাবে স্ট্রেনথেন করতে হবে সেভাবে আমরা পরামর্শ দিয়েছি। এবং আপনি একটা জিনিস দেখবেন, ফিরোজ রশিদ সাহেব বক্তব্য রেখেছেন বিরোধী দল থেকে, এবং খুব গঠনমূলকভাবে বলেছেন, কিছু কিছু জায়গায় বাড়তি সমালোচনা করেছেন, আমরা তাকে কংগ্রেচুলেট করেছি। ইয়েস, আপনারা বলেন। এবং স্বতন্ত্র যারা আছেন তারাও কিন্তু সমালোচনা করছেন। অর্থাৎ পার্লামেন্টের অর্থাৎ বিরোধী দল অর্থাৎ তারা যদি টেবিল চাপড়ানো হয়, মাইক ফেলানো হয়, অশ্লীল কথা উচ্চারণ করা হয়, তাহলে সেই পার্লামেন্ট আমার মনে হয় না থাকাই ভালো। আমি সেই জন্য বলেছি এবারে পার্লামেন্টে আপনি অনেক শান্তিতে আছেন। আমি ওই একটা জায়গায় যে কিছু কিছু আমাদের মহিলা সহকর্মীদের কাছ থেকে এমন কিছু কথাবার্তা শুনতে হয়েছে যে ওখানে বসে থাকাও মানে অসম্ভব একটা অবস্থার সৃষ্টি করেছিল। সেই জন্য বলছি আমরা ভালো আছি। আর একটি বিষয় আন্দোলনের ব্যাপারে আমি একটু বলি, ওই অস্তমিত সূর্যকে কিন্তু সালাম দেয় না। দশম সংসদের আগে যে সরকার আমরা ছিলাম, সেই সরকারের বিদায়ের সময়ে ওই সরকার তো অবশ্যই একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে কে আসবে আর কে আসবে না। দুর্বল অবস্থায় যখন তারা আন্দোলন করে কিছু করতে পারেনি, এখন এই যে দশম সংসদের যে সরকার, এটা তো উদীয়মান সরকার। এই সরকারের আপনার মানে উজ্জ্বলতার পাশে তারা আমার মনে হয় দাঁড়াতেও পারবে না, আন্দোলন করে সফলও হবে না। কারণ হাঁটু ভাঙা, মাজা ভাঙা এগুলো দিয়ে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা সম্ভব মানে। তবে আমি একটা কথা বলি, তার আন্দোলন অবশ্যই করবে, আমরা তাদেরকে স্বাগত জানাই। সে আন্দোলনটা গণতান্ত্রিক হোক, গঠনমূলক হোক, সে আন্দোলনটা সকল সাধারণ মানুষের দ্বারা সমর্থিত। সেটা কতটা সম্ভব এই সরকার ভাঙচুর করলে যারা উপরে করলে এটা কতটা সম্ভব সেটা বোঝা অবশ্য মুশকিল, কারণ আপনারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সভা করতে দেন নাই, তারপরে অনেক জায়গাতে ঢাকা শহরে করতে দেন না। আমি মাহমুদুদ্দিন খোকনের কাছে শুনি যে এর আগের আন্দোলন যেটি হয়েছিল সেই আন্দোলনটা সফল হয়নি, যদি আমরা সফলতার দিক থেকে বলি। বেগম জিয়া এবার বলছেন এবারের আন্দোলনকে সরকার রুখতে পারবে না, জনগণ ঐক্যবদ্ধ থাকলে পুলিশ রেব অস্ত্র চালাতে পারবে না। আগের আন্দোলন সরকার কেন রুখতে পেরেছে? সেই সমস্যা আমি এই একমত না। আগের আন্দোলন সফল হয়নি, এটা ঠিক না। আন্দোলন আমরা চেয়েছিলাম যে জনগণের ভোটাধিকার। সরকার জনগণের ভয়ে, জনরোষের ভয়ে, জনগণের সমর্থন পাবে না ভয়ে তারা একতরফা নির্বাচন করেছিল। বেগম খালেদা জিয়া নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন। দেশের সব মানুষ বিএনপি করে না, মাত্র 5% ভোট দিয়েছে। 95% লোক ভোটে অংশগ্রহণ করে না, ভোট দেয় নাই, সবাই বিএনপি করে না। অর্থাৎ গণতান্ত্রিকামী বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে সকল মানুষ। আপনার অনুভূতি নিয়ে একটু বলি, আপনারা যে আপনারা যে নির্বাচন বরিশালে বলে 80%, না রেকর্ড যেটা বলে সেটা বরিশাল 80%। মাহবুব ভাই কি বলে সেটা শুনবো না, রেকর্ড কি বলে সেটা দেখব। আমরা যেটা বলি যে রেকর্ড বাজাতে চললেন, আন্দোলন রাজনীতি করলেন। আপনারা যে নির্বাচন রাজনীতি রেকর্ড বাজানো রাজনীতি, আমরা কি ওই আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটি হলো বিরতির পরে আসি শুনি যে আপনারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন এবং আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তার ফলে সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা ছিল না। তারপর আবার নির্বাচন বর্জনের সময় অনেক হরতাল ছিল, এর ফলে তো জনগণ না আসতে পারে। এর ফলে তো জনগণ আসতে পারে। আপনারা আসলে হয়তো এই নির্বাচনটা মানুষ পছন্দ করেনি। দেখেন ক্যান্ডিডেট হয়নি, রাইট, এটা ক্যান্ডিডেট হয়নি কেন? এবং এর জন্য তো আপনারা দায়ী, আপনারা নির্বাচনে আসলেন না। আমরা যাবো কেন? যে নির্বাচনে শেখ হাসিনা সমগ্র অ্যারেঞ্জমেন্ট করছেন যে উনি নির্বাচিত আবার প্রধানমন্ত্রী হবেন। আপনারা সেই নির্বাচনে ইসলামিল সাহেব জানেন যে উনি নির্বাচিত হতে হবেই। পুলিশ আছে, র্যাব আছে, আমাদের র্যাবকে দাওয়াত, আমার জানেন র্যাবের দায়িত্ব ছিল নির্বাচন কন্ডাক্ট করা। র্যাবকে এই জন্য করা হয়েছিল। এই র্যাব এই যে ধরেন এই যে মেজর সাইদ নাকি উনি যে অ্যারেস্ট হলো যে কর্নেল সাইদ শেখ, সে ক্রিমিনাল লড়ার দায়িত্ব ছিল, বাংলাদেশে মানুষ খুন করার দায়িত্ব ছিল এবং নির্বাচন করার, উপজেলা নির্বাচন।
আপনারা পুরো দায়িত্ব তার উপরে ছিল। খোকন ভাই আপনি নিশ্চয়ই আরেকটু বলবেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। কিন্তু আপনাদেরকে যখন র্যাবের যিনি কর্তৃপক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনারা সেটি হলেও কি অবস্থার পরিবর্তন হতো কিনা? আমরা একটা বিরতি নিয়ে এসে তাই সেগুলি আপনার কাছে শুনবো। রতন ভাইয়ের মন্তব্য এই বিষয়ে শুনবো। অরিজিনালি প্রশ্নটা আসলে আপনার কাছেই করার ছিল। আমরা একটা বিরতি ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মাহমুদুল খোকন, আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন এই পর্যায়ে, কারণ আমরা রতন ভাই এবং ইসরাফিল ভাইয়ের কাছে যাবো, যে আগামী আন্দোলনের যে কর্মসূচি আপনারা নেবেন বলে ভাবছেন সেটা কবে, কখন, কিভাবে, কখন থেকে শুরু হতে পারে বা কি ধরনের কর্মসূচি দিয়ে শুরু হতে পারে? আমি আজকে যে কথা বলার আগে যা শেষ করতে চাচ্ছিলাম, যেটা আমরা কিভাবে সফল হয়েছি 5 নির্বাচনে দেশবাসী নির্বাচন অংশগ্রহণ না করে, আর আওয়ামী লীগ এই র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে ভোটের প্রহসন করা, নাটক করা থেকে কি হলো, চিরদিনের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ থেকে গণবিচ্ছিন্ন হয়ে গেল। আওয়ামী লীগের যে ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের, আওয়ামী লীগের সৃষ্টিটাই কিন্তু, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের সৃষ্টিটা, আওয়ামী লীগের টোটাল ইতিহাস দেখুন, একটা আন্দোলন ইতিহাস, এটা গণতন্ত্রের ইতিহাস। এই প্রথমবার আওয়ামী লীগ সেখান থেকে সরে গেল। আওয়ামী লীগের অবস্থান নাই কিন্তু। এবং এই যে গণবিচ্ছিন্ন হলো আওয়ামী লীগ কখন মানে সম্পৃক্ত হবে কিনা, আই মিন ডাউট। দিস ইজ দ্য ওয়ান থিং। সেটা দুই হলো যে এটা হলো একটা অনির্বাচিত সরকারের মতো ইন ওয়ান সেন্স। সে তো আমি কোথায় যেন বলছিলাম সেদিন, যে মাঝে মাঝে বিরল প্রজাতির জোট পত্রিকা আসে, এই বিরল প্রজাতির একটা পার্লামেন্ট, এখানে কৃষ্ণবেল সাহেব খুব কমফোর্ট ফিল করছেন রোশনের সাথে বিরোধী দল, সেই কারণে বোধ হয় জন্য। কিন্তু বাংলাদেশ দেখেন কি অবস্থা, পৃথিবীতে গিনিস বুকস রেকর্ডে আপনি রেকর্ড করতে পারবেন। প্রধানমন্ত্রী অনির্বাচিত, স্পিকার অনির্বাচিত, বিরোধী দলের নেতা অনির্বাচিত, তারপর আপনার কি বলে ওই মন্ত্রীরা বেশি অনির্বাচিত, আপনিও অনির্বাচিত নাকি? আপনি নির্বাচিত অনির্বাচিত? নির্বাচিত মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা in accordance with election law আমি এই অবস্থা, বেশি মন্ত্রী অনির্বাচিত পৃথিবীর ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে কোথাও এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতা 3-4 বছর ইতিহাসে পাবেন এরকম পার্লামেন্ট, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। আপনাদের আন্দোলনের পরবর্তী ওনারা বলতে পারে সাংবিধানিক, সেটা অন্য কথা। কিসের সাংবিধানিক? নির্বাচিত আপনার আন্দোলনের না না, জিয়াউর রহমানের সরকারের চেয়ে তো ভালো সরকার এটা। জিয়াউর রহমান সাহেব তো সরকার নির্বাচন ছাড়া সরকার গঠন করছে। 3টা সামরিক শাসন আসছে, সামরিক শাসনের কোনো মেয়াদ নাই, এরা অনেকদিন লং টার্ম থাকতে পারে। যেমন এরশাদ 9 বছর পর্যন্ত ছিল, আবার মনির আহমেদের 2 বছর ছিল, জেনারেল মনির 2 বছর ছিল, ঠিক আছে। জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান ছিল 1-1.5 বছর 2 বছর ছিল, বাকি পরে তো ইলেকশন দিয়ে দিল। তো সামরিক সরকার কোনো মেয়াদ নাই, অর্থাৎ অনির্বাচিত সরকার কোনো মেয়াদ নাই। এটা অনির্বাচিত সরকার, এটা হলো মনোনীত সরকার অনেকটা আর কি, এটা কোনো মেয়াদ নাই। এটা শোনেন, এটা 15 বছর থাকতে পারে, আবার আগামীকাল পরশু দেখবেন যে এইটার মেয়াদ শেষ হয়েছে। আপনার আন্দোলন কি করবেন? মানে সেটা মেয়াদ কি এটা ভিত্তি জনগণ না, সোর্স অফ পাওয়ারটা কি? আপনার আন্দোলন কি? আপনার আন্দোলন না না, মানে ক্ষমতার সোর্স কি? গভর্নমেন্টের, জনগণ। এখানে এদের সোর্স জনগণ না, এদের পুলিশ বাহিনী। আপনার আর পুলিশ বাহিনী আপনি দেখেন, আই বিলিভ মি, বিচারীরা। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন কি, আমি একটা ডকুমেন্ট নিয়ে আসছি। লোক কিভাবে তার দেশ চালাচ্ছে, পুলিশ, র্যাব, বিজিবি তা ব্যবহার করছে দলীয় কাজে, আর বিচারী হয়ে ব্যবহার করছে। ডিস্ট্রিক্ট যা রায় দিয়েছে, একটা মার্ডারের কেসের আসামি জামিন দিয়েছে, তার নাম হলো মিস্টার MN মোহাম্মদ, দায়রা জজ মেহেরপুর। উনি লিখছেন কি, উনি না একটা মিনিট আমি পড়ে শোনাই, বিচারী কোথায় আছি। লিখছেন যে নথি সহ নালিশি দরখাস্ত পর্যালোচনা করলাম, কাগজে পর্যালোচনা করলাম। দরখাস্তকারী যুবলীগ মেহেরপুর শহর শাখার একজন সক্রিয় সদস্য এবং আওয়ামী পরিবারের সন্তান মর্মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর শহর শাখা মেহেরপুরের সাধারণ সম্পাদক প্যাডে লিখিতভাবে প্রত্যাহার করিয়াছেন। বিজ্ঞপ্তি সাহেব বিরোধিতা করেন নাই, আপত্তি করেন নাই, এমন আসামি জামিন দেওয়া গেল। কনসিডার নিছে যুবলীগের মার্ডার কেসে। না খোকন ভাই, আপনি লুক এট দ্য ডকুমেন্ট। না না খোকন ভাই, এটা ঠিক আছে। খোকন ভাই এটা ঠিকই আছে খোকন ভাই, কিন্তু আমার কথা হলো যে আপনাদের কাছ থেকে যতটুকু আইন কানুন শিখছি সেটার মধ্যে তো হচ্ছে যে কোনো একটা লোকের যদি একটা নির্দিষ্ট নাম ঠিকানা থাকে তাকে জামিন দেওয়া যেতে পারে। একটা নাম ঠিকানা ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনি যখন রাজনৈতিক, আপনি যখন আপনার দলের কোনো সহকর্মীর জামিন চান, তখন কি আপনি বলেন না যে উনি যুব দলের একজন বিশিষ্ট কর্মী এবং তাকে এই জায়গায় পাওয়া যায় বা তিনি পরে ছিলেন, সেজন্য তাকে জামিন দেওয়া হোক? না, এখানে কি হয়েছে, এইভাবে এখানে ফান্ডিংটা, কোর্টের ফান্ডিংটা কি, যে যুবলীগের প্রেসিডেন্ট, যুবলীগের সেক্রেটারি প্রত্যাহার করেছে, আওয়ামী পরিবারের সদস্য, আর কোনো কারণ নেই। না আমি একটু বলি। জি জি ইসাবিল ভাই, আমি শুনেন, খোকন ভাই এই ডিস্ট্রিক্ট জাজ
না না এই ডিসিজাস কি সরকারের বিজেপি কথাই কোথায় বলতেছি। না, 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 না। এই ডিসিজাস সরকারের অধীনে চাকরি করে না সুপ্রিম কোর্টের আন্ডারে চাকরি করে? কোথায়? আমরা আসলে বিচার বিভাগের এই কথাটাতে সাফিল ভাই না না এই ডিস্ট্রিক্ট জাজ সাহেব আপনি যার কথা বলেন, সরকারের অধীনে আমি চাকরি মানলাম, করে না সুপ্রিম কোর্টের অধীনে চাকরি কারোর করে? চাকরি এই করে। কারোর অধীনে ডিসিজার তো আইন মন্ত্রণালয়ের না না সুপ্রিম কোর্টের কিসের অধীনে। আইন মন্ত্রণালয় আপনি একটি ব্যারিস্টার মানুষ, আপনি প্র্যাকটিস করেন আরে ভাই, এই আর সংবিধান আমাদের পড়ে আইন হাতে নিয়ে আপনি এই কথা বলতেছেন। আমাদের সেপারেশন জুডিশিয়ারির কথা বলা হয়েছিল। হ্যাঁ, তো সেপারেশন জুডিশিয়ারি কেন? এখন আইন মন্ত্রণালয় বদলি নিয়ম শৃঙ্খলা হ্যাঁ। সব নিয়ন্ত্রণ করে। সুপ্রিম কোর্ট থেকে শুধু অসম্ভব। আপনি একদিন- আরেকটা কথা আমি না, বলি, না, আপনি না, তো- না, আপনি আমার তো- কাছে মনে হয় যে এই না, না, বিষয়টি আমরা না, না, আসলে আওতার আমি বাইরে একটা চলে কথা যাচ্ছি। বলি, না, না, উনি আওতার না, বাইরে চলে যাচ্ছি, না, কারণ না, হচ্ছে খালিদ ভাই, প্রধান শুনেন, বিচারপতি খালিদ, আমি একটা কথা বলি, আপনি যে প্রধান বিচারপতি থেকে আপনি শুধু যে ইয়ে আপনি যে consent জাজমেন্টটা নেই। পড়ে শোনালেন না, হ্যাঁ। আমি তো পড়েন আপনি, আপনার মতো দেখেন, প্র্যাকটিস করি না আমি। দেখেন, আপনি পড়েন না। আপনি তো আইন পড়ছেন, Only শোনেন না ভাই, আমি consideration, বলি না যে কেন? সদস্যতা যাবে, এত বানাতে। এক্সাইটেড হন কেন রে ভাই আপনি? আচ্ছা ঠিক আছে এই যে আমরা- জজ সাহেব বলছেন আওয়ামী লীগের প্যাটে থাকে, Excited কষ্ট লাগে। আরে ভাই, আমার কষ্ট- বিচারিয়া গ্যাস ধ্বংস করে দিলেন আপনারা, আচ্ছা, লুটপাট করে, আমরা একটু রতন ভাইয়ের কাছে সামরিক আসি। শাসন দিয়ে, রতন ভাইয়ের কাছে আসি, জুডিশিয়াল ভাই। খুনিদেরকে ইসাবেল ভাই, আমরা আপনি একটু রতন এমনিটি ভাইয়ের দিয়ে কাছে আসি। জেল শেষ করে ফেলে দিলেন। রতন আর ভাই, এখন আপনি খারাপ একটু লাগে? আমাদেরকে একটু আপনারা- বলবেন না, না, যে- জাজটা তো যথাযথই বলেছেন যে আওয়ামী লীগের প্যাটে থাকে। স্টেবিল ভাই শুনেন, আপনারা আবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতারা আরে ভাই, কথাটা রেফারে ভাড়া বলতে করে দেন না। মানুষ খুন করছে। আপনার কথা আপনি কোন, আমার কথা না, আমার কিন্তু কথা আওয়ামী দেন। লীগ বলে কিন্তু ব্যাপার হচ্ছে খালিদ খবর ভাই। খবর ভাই আপনি একটা জিনিস কনসিডার করেন, আমরা আসলে এটা এরকম দেখেন, হই হট্টগোলের মধ্যে না, যাচ্ছি না, না, এই হট্টগোলের মধ্যে যাচ্ছি না। আপনি যেটা দেখালেন উত্তর দেন এটা তো যথার্থ হয়েছে। তো উনি যে বলছে আওয়ামী লীগের উনার ডকুমেন্টে, ওনার নথিতে যে কাগজগুলো উনি এখানে পাইছে, জাজ দেখবে না? আমরা মনে হয় যে আমরা একজন ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের নেতা সার্টিফাই করছে, উনি যে লিখতে পারে যে এখানে সার্টিফাই করা আছে। ইসাবিল ভাই, আমরা একটু এবং রতন ভাইয়ের কাছে সরকার আসি। থেকে একই opposition প্রসঙ্গে আমরা ঘুরপাক oppose করা খাচ্ছি। হয়নি। ইসাবিল ভাই, অসুবিধা কি? আমরা আসলে একই প্রসঙ্গে না ঘুরপাক না, খাচ্ছি। এটাই মহাভারত অসত্য হলো। ঠিক আছে, আমি যেটাই আপনি তো স্বীকার করছেন। রতন ভাই, না, না, আপনি অবশ্যই। আপনি একটু আমাদেরকে জজ বলবেন। সাহেব তার ডিউটি পালন যেই করেছে, আছে, যা আছে, আইনগত ডিউটি যেই আছে, পালন যা করেছে। আছে, আমরা বরং একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতির বিচারিক পরে একটা আমরা কমিশন এগুলো নিয়ে করেছি কথা আমরা। বলবো। আপনারা বিরতি নিয়ে ফিরে আসি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। রাজিকুজ্জামান রতন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, কিন্তু ইসরাফিল ভাই এবং অন্যদিকে মাহমুদুল চলে বকর গেছে। ভাই একটু অন্যদিকে চলে গেল। এখন একটু শান্ত হয়েছেন। আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা যাচ্ছিলাম সেটি হচ্ছে যে বিএনপির আন্দোলন এবং আপনাদের সম্পৃক্তি। আপনারা বলছেন যে আপনারা আন্দোলনে আছেন, কিন্তু আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি না যে আপনারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন কিনা বা এই সরকারের এই মুহূর্তে কোনো পদত্যাগ চাচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে আরেকটু বিস্তারিত বলবেন যে আপনাদের আন্দোলনের আসলে লক্ষ্যটা কি, আপনারা কি চাচ্ছেন? আমাদের আন্দোলনের দুটো জিনিস আমরা করি। একটা হচ্ছে যে রাজনীতিতে ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতার সঙ্গে জনতার সম্পর্কটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় জনতাবিহীন ক্ষমতা পদলও হয়েছে বাংলাদেশে। আমরা 43 বছরের আমরা 2বার সামরিক শাসন দেখেছি, 5বার জরুরি আইন দেখেছি, নির্বাচিত স্বৈরাচার দেখেছি, অনির্বাচিত স্বৈরাচার দেখেছি, এবং আমরা গণতন্ত্রটা খুব বেশি দেখি নাই। আমাদের আন্দোলনের একটা বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে গণতান্ত্রিক বোধটা জাগিয়ে তোলা এবং একটা দায় তৈরি করা শাসক গোষ্ঠীরও। আর আরেকটা হচ্ছে যে সরকারের যে সমস্ত কাজ আছে যা জনস্বার্থের পরিপন্থী, তার বিরুদ্ধে একটা কার্যকর রাজপথের প্রতিরোধ গড়ে তোলা, যেটা আমরা প্রতিটা ক্ষেত্রে করার চেষ্টা করি। তো এখন যেটা আমি ইসরাফিল ভাইয়ের একটা কথা বলবো যে তারা খুব স্বস্তিতে আছেন সংসদে। জনগণ কি স্বস্তিতে আছে? তারা পার্লামেন্টারি শান্তি তৈরি করেছেন পার্লামেন্টের অভ্যন্তরে, কিন্তু এখানে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়ে গেল যে লিগ্যালিটি এবং মরালিটি, এই দুটার যে প্রশ্ন থাকে যে আমাদের এই পার্লামেন্টটা হয়তো লিগ্যাল, আইনগতভাবে ঠিক, এটা কি মরাল হলো? গণতন্ত্রে যদি মরালিটির জায়গাটা মার খেয়ে যায়, নৈতিকতার জায়গা যদি মার খেয়ে যায়, আনুষ্ঠানিক গণতন্ত্র এটা কিন্তু স্বৈরাচারের চেয়েও খারাপ। আমরা এখন আনুষ্ঠানিক গণতন্ত্রে আছি, গণতন্ত্রের খোলসের মধ্যে থাকবো, কিন্তু মর্মবস্তুটা শেষ হয়ে যাবে। এইরকম পরিস্থিতি আমার মনে করি দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এবং তারপরে যেটা হয়, আজকে বিএনপিও যে ভাষায় এবং যে লক্ষ্যে আন্দোলনটা করতে চায়, সেখানে জনগণ কোথায়? তারা বললেন যে এই সরকারের বৈধতা নাই, ফলে বাজেটের ব্যাপারেও কোনো কথা বলবো না। আসলে এটা কি কথা হলো? বাজেটের ব্যাপারে কথা বলুন বা না বলুন, এই বাজেট তো ইমপ্লিমেন্ট হবে, সে ব্যাপারে কি বিএনপির কোনো কথা থাকবে না? কোনো দায় থাকবে না, কোনো দায় থাকবে না। ফলে বিএনপি একটা অভিমানী কথা বললেন, আসলে বাস্তবে সরকার কিন্তু একটা স্পেস দিয়ে দিলেন। তারা মনে করলেন যে সরকারের বিরুদ্ধে কার্যকর গণ আন্দোলন গড়ে তুললে এখানে মাঝখানে আমি একটু কথা বলি যে বিএনপি যে অভিমানের কথা বলে যে সরকারকে স্পেস দেওয়ার কথা বলছেন, 5 জানুয়ারি নির্বাচন না করেও কি সেই ধরনের একটা স্পেস আসলে সরকারকে দেওয়া হলো? কারণ আমরা সরকারের মেশিনারি থেকে দেখছিলাম যে চাওয়া হচ্ছিল যে বিএনপি যাতে নির্বাচনে না আসে। সেটা দুটো বিষয় ছিল। সরকার চাইছিল যে তার
তার যে মানে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে থেকে হয় নির্বাচনে সে জিতবে অথবা বিএনপিকে বাইরে রেখে সে ক্ষমতায় থাকবে। বিএনপি চেয়েছিল সে বিদেশি বন্ধুদের চাপ অথবা সামরিক বাহিনীর ভূমিকা, এগুলোকে নিয়ে সে আওয়ামী লীগকে টপল ডাউন করবে। ফলে এটা একটা পাওয়ার গেমের পার্ট হয়ে গিয়েছিল। ফলে এখানে জনগণ খুব বেশি সম্পৃক্ত ছিল না, যে কারণে নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে জনগণের ইস্যু নিয়ে কিন্তু বিএনপির কোনো কথা নেই। রাইট। আবার ধরুন এই যে বাজেটটা হলো, এই বাজেট 2,50,56 কোটি টাকার বাজেট বলে আওয়ামী লীগ বলছেন, কিন্তু আসলে বাস্তবে দেখুন তো আমাদের জিডিপি কত, 13,59,000 কোটি টাকার আমাদের জিডিপি। অর্থমন্ত্রী বললেন এখানে 50 থেকে 80% নাকি কালো টাকা আছে, তাহলে সেখানে আরো যদি 10 লক্ষ কোটি টাকা কালো টাকা থাকে, তাহলে আমাদের জিডিপির পরিমাণ হচ্ছে 23 লক্ষ কোটি টাকা। কে প্রডিউস করে এটা? 159টা দেশে বাংলাদেশের শ্রমিকরা কাজ করে, 87 লক্ষ শ্রমিক, তারা যে টাকা পাঠায়, $16 বিলিয়ন বাংলাদেশে এসছে আমাদের শ্রমিকদের, আমাদের কৃষকদের, তারাই তো দেশটাকে বাঁচিয়ে রেখেছে, দেশটাকে গড়ে তুলেছে। এই বাজেটে সে কৃষিতে বরাদ্দ কেমন হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ কেমন হবে, শিক্ষায় বরাদ্দ কেমন হবে, সে নিয়ে কোনো আলোচনা কি কোথাও আছে? রাইট। আমি একটু জনাব ইসরাফিল আপনার কাছে আসি, যে আপনি এই প্রসঙ্গে কোনো কথা বলে তো নিশ্চয়ই বলবেন। আমি একটু জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে চাই, যে নানা জায়গায় নানা রকম কথা হচ্ছে যে জামায়াতে ইসলামীর সাথে সরকারের সম্পর্ক মানে একটু অম্ল মধুর সম্পর্কের দিকে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? জামায়াতের সাথে সম্পর্কের ক্ষেত্রে নানা বিষয়ে আমি সুস্পষ্টভাবে বলতে পারি, আমি এই সরকারি দলের একজন কর্মী হিসাবে জামাতের সাথে বিএনপির অম্লমধুর সম্পর্ক আছে, এটা আনুষ্ঠানিক, এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। এবং আওয়ামী লীগের সাথে এখন জামাতে ইসলামীর যে সম্পর্ক, এটা একেবারে আইনের দ্বারা, রাজনীতির দ্বারা, একেবারে সব কিছুর দিক থেকে আপনারা দেখেছেন যে একটা সরাসরি বিপরীতমুখী অবস্থান। কারণ এই সরকার জামাতে ইসলামীর যুদ্ধবিরোধী নেতাদের বিচার করছে, একজনের ফাঁসি হয়ে গেছে, কারো কারো রায় হয়েছে এবং মামলা চলমান আছে, এবং তাদেরকে গ্রেপ্তারের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা দেখছি যে অন্য মামলাগুলির রায় হচ্ছে না, সেটা ভিন্ন। তারপরে আমরা দেখছি যে এটা আদালতে, আমি এই ব্যাপারে কিছু বলবো না, আদালতের ব্যাপার, আদালত গঠন করা হয়েছে, যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে আইনজীবীদের মধ্যে সাবেক এবং বর্তমান দুই আইনমন্ত্রী দুই রকম বলছেন জামাতের বিচার সম্পর্কে। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনি তো বিচারক ছিলেন, আদালত গঠন করা হয়ে গেছে, আদালতে বিচারের জন্য সব পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আদালত 7 দিন পরেও দিন দিতে পারে, আবার 1 মাস পরেও দিতে পারে, এটা আদালতের ডিসক্রিপশন। অতএব বিচারের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং সহযোগিতা করছে আদালতকে। বিচার দ্রুত করা বা একটু বিলম্বে করা, এটা আদালতের ব্যাপার। ওই জায়গাতে আমাদের মতামত দেওয়ার কোনো রকম কোনো ভূমিকা রাখে না। এটা আমরা আদালতের স্বাধীনতায় বিশ্বাসী, আদালত তার কার্যক্রমে লিবার্টি ভোগ করবে, আমরা সেটা বিশ্বাস করি এবং আদালতের উপর আমরা ছেড়ে দিয়েছি। আদালত যেভাবে বিচার করতে চায় সেইভাবে তারা স্বাধীনভাবে বিচার করবে। এরশাদ সাহেবের বিরুদ্ধে যে মামলাটি ছিল মঞ্জুর হত্যা মামলা, সেটি রায় ঘোষণা দিন থাকলেও, বিচারিক কার্যক্রমের দিন থাকলেও সেটি আসলে পিছিয়ে যাচ্ছে বারবার। সেটিও কি আদালতের স্বাধীনতা? বিচারক বদলি হচ্ছে, নতুন বিচারক আসছে, তাই হচ্ছে। এখন ঘটনা হচ্ছে আদালত বদলি হয়েছে, আপনি জানেন, একজন বিচারক বদলি হয়ে গেলে নতুন বিচারক আসে, সে কিন্তু নতুন করে রিভাইভ করে আবার তারা হিয়ারিং করতে চায়। এগুলি কাকতালীয় বা সম্পূর্ণভাবে বিচারকদেরই নিজস্ব এখতিয়ারের মাধ্যমে এগুলো হচ্ছে? সরকারের কোন রকম কোন সরকারের তো এই জায়গাতে আপনি ভালো করে সরকার হস্তক্ষেপ করে কি পরিবেশ আছে আমি জানি না, কোন পরিবেশ নাই। তাহলে আপনি এরশাদ সাহেবের বিচার হচ্ছে তো বহুদিন থেকে, এই যে তো আওয়ামী লীগ সরকার এসে তো 5 বছর 6 বছর হলো, তার আগে বিএনপি ছিল 2 বার, 10 বছর ক্ষমতায় ছিল, তাই না? অতএব এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে সুযোগটা আছে ডিলেটরি করার, এটা আদালতের ব্যাপার। আমরা এই ব্যাপারে আমরা কোনো কিছু বলতে চাই না। আপনি আর একটা কথা বলেছেন যে ওই যে ইয়ের ব্যাপারে, আন্দোলনের ব্যাপারে আমি একটু বলি ভাই। এই যে ওনারা আন্দোলন করবেন, আন্দোলনের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাবে, সরকারকে ফেলাই দিবে, এই করবে, সে করবে। আমি শুধু একটা কথা বলি, আপনারাও রাজনৈতিক দল, আমরাও রাজনৈতিক দল, তো আপনারা যেভাবে আন্দোলনের গতি প্রকৃতিকে নিয়ে যাবেন, আমাদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশ আমলে কিন্তু সেইভাবে প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আন্দোলনে আসেন, আমরা ওয়েলকাম করছি। রাজপথে জনগণ নিয়ে আপনাদের সাথে আমরা দেখা একদম। আর একটা কথা বলি, বেগম জিয়া এই নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সে সাধনা করেছে। কারণ উনি কয়েকদিন আগে বলেছেন যে আমি নির্বাচন অংশগ্রহণ করলে আমি প্রধানমন্ত্রী থাকতাম। তার মানে উনি জানতেন উনি নির্বাচন অংশগ্রহণ করলে প্রধানমন্ত্রী হতেন, ইচ্ছা করে উনি প্রধানমন্ত্রী হবেন না বলে উনি নির্বাচন অংশগ্রহণ করেননি। আওয়ামী লীগকে বাধ্য করেছেন
এই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত করার কিন্তু জন্য আপনি সম্পৃক্ত হওয়ার আপনি জন্য। একটু আগে যে কথাটি বললেন যে বিএনপি যেভাবে আন্দোলন করবে আমরাও সেভাবে প্রতিহত করবো, সেটাকে অবশ্যই। এক ধরনের হুমকির মতো, হুমকি নয়, উনারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমি তো জবাব দিলাম আর কি। মানে জবাবে একটা হুমকি দিচ্ছেন, না, উনাদের স্ট্র্যাটেজি যে হবে আমাদের কাউন্টার স্ট্র্যাটেজি হবে। মানে কাউন্টার স্ট্র্যাটেজি বলতে ধরেন ওনারা রাজপথে আন্দোলন উনার রাজপথে গেলে আমরা তো রাজপথে উনাদের ইজারা দিব না, অবশ্যই দিব মানে না। রাজপথটাকে গাড়ি দিবেন না। পোড়াবেন, ঘোড়া পোড়াবেন, মানুষ মারবেন, মানে আমাদের এগুলো কপালে দেওয়া হবে না। আমাদের কপালে নানা রকম দুঃখ আছে। বেশে মাহমুদ্দিন খোকন, আপনার কাছে শুনতে যাচ্ছি যে সেই আপনার বক্তব্য যে সামনের দিনের আন্দোলন কর্মসূচি এবং এটা সম্পর্কে আমি বারবারই একই প্রসঙ্গে আসতে চাই। আমি আসলে আমি যেটা বলতে চাই, মানে সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমাদের প্রবলেম হলে আমরা মানসিকভাবে ডেমোক্রেট না, জি, ডেমোক্রেট না। এখন গণতন্ত্রের কথা বলে ইসরায়েল ভাই, উনি জানেন না এই ঢাকা শহরে মিছিল করতে দেওয়া হয় না, বা গণতন্ত্র আছে। ঢাকা শহরে সভা সমাবেশ করতে দেবে না, গণতন্ত্র আছে। নারায়ণগঞ্জের জনসভা করে আসছে যে শেষ করি, ঢাকা শহরের কথা বলছেন উনি। ঢাকাতেও করে। শেষ করি ভাই, আপনি জি, প্লিজ, জি, আপনি বলেন। জি। ঢাকা শহরে ইনডোরে আইনজীবীদের সমাবেশ করতে দেবেন না, গণতন্ত্র আছে। নারায়ণগঞ্জে শহরে মিটিং করতে দেবেন না, গণতন্ত্র আছে। এই কি গণতন্ত্র? একটু সিটিজেনের একটা সমাবেশ করার অধিকার নাই, এই গণতন্ত্র? সবাই কিভাবে এই গণতন্ত্র দেখতে হচ্ছে, এটা কারোর জন্য শুভ নয়, কাম্য নয়। এবং ধরেন আপনি কি করছেন, এটাকে যে কথা বলতেছে তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, যে কথা বলতেছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দুদুকে লেলায় দিচ্ছেন, যে কথা বলছে তাকে র্যাব দিয়া উঠে নিচ্ছেন, আপনি গুম করে ফেলতেছেন। না খোকন ভাই, শুধু মাঝখানে একটু বলি, এটা তো গণতন্ত্র। খোকন ভাই, আসলে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই। না খোকন ভাই, আমি একটা শুনো, আমি একটা গণতন্ত্রের নাম আছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে। না খোকন ভাই, আমি একটা কথা বলি। বাস্তবে আমাদের দেশে কোনো গণতন্ত্র খবর ভাই, নাই। আমি মোটা দাগে দুই একটা কথা বলি। এক হচ্ছে, আপনি যে একটি রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় মালিকানাধীন না, কিন্তু একটি আমি যদি বলি ন্যাশনাল টেলিভিশনে আপনি যে এই কথাটি বলছেন এবং কেউ আপনাকে কোনো বাধা দিচ্ছে না, সেটিকে কি আপনি গণতন্ত্রের একটি লক্ষণ মনে করেন না? আজকে যে দুদকের কাজ করছেন এরকম উপপরিচালকের বিরুদ্ধে দুদক তদন্ত করবে ঘোষণা দিয়েছে, আজকে যে র্যাবের 3 জন কর্মকর্তা তাদেরকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে, রিমান্ডে থাকছেন, সেগুলি কি আপনি গণতন্ত্র? আপনি কি জানেন এর সাথে 9 বছর সামনে ছিল, সেই সঙ্গে মার্ডার কেসে বিচার হয়নি, কারো ফাঁসি হয়নি, কারো জেল হয়নি, কিন্তু সংবাদ মাধ্যম কি এত স্বাধীন ছিল? কিছু ছিল। কিন্তু গণমাধ্যম- আর আমি তো এখন ঘরোয়া আমি কথা বলছি, সেনাবাহিনীর সময় ঘরোয়া রাজনীতির সময় ঘরোয়াভাবে মিটিং করতে দেয়, এটা তো ঘরোয়াভাবে মিটিং করতে দেয় না। আপনার এই অবস্থাটা ওভারকাম কেমনে করবেন? আপনার এই অবস্থাটা ওভারকাম কেমনে করবেন? এখানে দেখেন আপনার আমি জানি না কিভাবে নিয়ন্ত্রণ করছে, আমি নিয়ন্ত্রণ হয়তো করানো যায়, আপনার কাছে কি মনে হচ্ছে যে শোনা যাচ্ছে পরোক্ষভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, তারা তাও সামলাতে পারছে। আপনি কি এরকম এখন নীতি এখন নাকি তথ্যমন্ত্রী, হ্যাঁ, তথ্যমন্ত্রী নীতি বাইর করতেছে আবার আপনারা সেই নীতির কথা আপনারা 3 বছর আগে থেকে শুনছেন। সেই নীতির ব্যাপারে না, আমি কথা বলা গণতন্ত্র, আমি কথা বলা শুধু কথা বলে গণতন্ত্র কায়েম হয়ে গেল তা না। একটা লোক ধর বাড়িতে শুয়ে আসছো, ক্ষুধার্ত, খাইতে পারছে না 15 দিন, তাকে না ভোট, তাকে কি করলো, কাঁধে করে নিয়ে এসে রিক্সা করে নিয়ে এসে ভোট দিলে সেই গণতন্ত্র কায়েম হয়ে গেল। গণতন্ত্রের সঙ্গে অনেকই সম্পর্ক, গণতন্ত্রের সঙ্গে ভাতের অধিকার সম্পর্ক, গণতন্ত্রের সঙ্গে দুর্নীতি গণতন্ত্র একসঙ্গে যেতে পারে না, সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস গণতন্ত্র একসঙ্গে যেতে পারে না। রাইট। আপনারা কি তাহলে এই গণতন্ত্র মেন এই কনস্টিটিউশনে আছে, হুবহু পালন করতে হবে। আপনি কনস্টিটিউশন দেখাবেন, সরকার এখন কোন সংবিধানের কবাদ দেখায়, ভিতরে কি আছে জনগণকে দেখায় না। কিন্তু আপনারা এই অবস্থাটা কিভাবে ওভারকাম করবেন, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা আছে? আপনারা কিভাবে এই অবস্থাটা ওভারকাম করবেন? আমরা মানে শুনেন যে আসলে জনগণ, হ্যাঁ, জনগণ কি আপনাদের সঙ্গে আছে? জনগণ আমাদের সঙ্গে দরকার নাই, জনগণ সরকারের সঙ্গে নাই, সরকারের পরিবর্তন চায়, নির্বাচন চায়, সরকারের সঙ্গে অনেকদিন ধরে নাই, 3-4 বছর ধরে নাই। হ্যাঁ, নাই। এবং আর্মি গভর্নমেন্ট এরশাদ সাহেবের সঙ্গে ছিল না, কিন্তু বেগম খালেদা এবং শেখ হাসিনা দুজনেই চেষ্টা করছিল, চেষ্টা করে 9 বছর লাগছে তার সরাইতে। যে সময় এরশাদ চলে গেছে না, আগের দিনকে বুঝতে পারেন চলে যাবে। আপনি কি কোনো ডেট দেখেন যে এই ডেটের মধ্যে? না, দিন দিন দুর্বল হচ্ছে, আপনার দিন দিন দুর্বল হচ্ছে। সরকার কি বাজেট দিয়েছে, যে সরকার কি উৎপাদন আছে এখানের মধ্যে, দেশের সরকার কি ক্রেডিট আছে এখানের মধ্যে? আপনি কি হলো শোনেন, বিদেশি এই ভাই বললেন যে রেমিটেন্স আসতেছে টাকা, আর 7,000 লোক রেমিটেন্স পাঠাচ্ছে। এবং আমরা যদি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ধরি, সেই সময় সরকারের কি ক্রেডিট ছিল? না, সেই সময় তো বিদেশি টাকা আসতো। শুধু সেখানে ইনভেস্টমেন্ট ছিল, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ছিল, লোকাল ইনভেস্টমেন্ট ছিল, ফরেন ইনভেস্টমেন্ট ছিল। এখন লোকাল ইনভেস্টমেন্ট নাই।
আপনি লোকাল যারা টাকা আছে না, লোকাল অর্থনীতির সূচক তো শুধু বিনিয়োগের উপর না, আপনি যদি রিজার্ভের ক্ষেত্রে ধরেন অল টাইম রেকর্ড $21 বিলিয়ন এখন আমাদের রিজার্ভ। শুধু অকর্ম, আপনার অযোগ্যতা। $11 বিলিয়ন ব্যাংকে রেখে দিয়েছেন, আপনি কোনো এখানে ইনভেস্টমেন্ট নাই, শিল্প কারখানা হচ্ছে না, ফরেন কাজে কাজে লাগতেছে না, সরকার বাহাদুরি করতেছে। এই প্রচারটা রিস্কারি গভর্নমেন্টের জন্য। আপনি যদি বলেন যে প্রত্যেক ব্যাংকে টাকা বোঝা হয়ে গেছে, সরকারের অযোগ্যতা, অর্থনীতি দুর্বল, কারণ বিনিয়োগ হচ্ছে না, কারণ হচ্ছে আপনারা যে পণ্যবাহী ট্রাক পুড়িয়ে দিচ্ছেন, চলতে দিচ্ছেন না, সেজন্য সরকার ম্যানেজমেন্ট, সরকার তো চাচ্ছে জোর করে চাকরি করতে, আর আমরা পড়াচ্ছি কোথায়? শুরু সরকারি লোকে ওরে পড়াইছে, পড়ায় আমরা যখন নির্বাচনে বিরোধী দলের লোক নেতাদের মামলা দেওয়ার জন্য ব্যবস্থা করছি। আমি বিলিভ আপনি আমাকে 30 বছর আগে থেকে চিনেন, আমি মাহমুদুর খোকনকে আসছেন আনছি কোনো সময়, শুধু আপনি তো না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি পড়াইছে না, তবে এরা পড়াইছে, ওরে পড়াইছে, পরে মামলা দেওয়ার জন্য আমাদেরকে। শুনুন, এগুলা লাভ হবে না। এখন তবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী খোকন ভাই বলা কি শেষ হবে? বাবা শেখ মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, তার উত্থান কেউ ঠেকাতে পারেনি পাকিস্তানিরা। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে দেখি যে শেষ পর্বে আমরা কোনো আশার কথা শুনতে পারি কিনা। বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় আমরা বুঝতে পারছি যে ঈদের পরে আমাদের জন্য কিছু লম্বা দিন, লম্বা রাত অপেক্ষা করছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা ইসরাফিল ভাই আপনার কাছে শুনতে চাইছি যে আমরা একদম শেষ পর্যায়ে আপনি কোন জায়গায় কোনো মানে গঠনমূলক যে একটি অবস্থা, যে অবস্থার মধ্যে সবার জন্য একটি উইন উইন ব্যাপার হতে পারে, সেরকম কোনো কিছু সম্ভাবনা দেখেন কিনা? আমি একটা বিষয় খুবই স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি যদি আন্দোলন সংগ্রামের নামে নাশকতা এবং দেশে অরাজকতা, ভাঙচুর, জ্বালাও পোড়াও করে যদি তারা ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র অতীতের মতো করে, তাহলে তার ফল হবে আরও বড় একটা জিরো, যেটা তারা 5ই জানুয়ারি নির্বাচনকে মোকাবেলায় ব্যর্থ হয়ে যারা পেয়েছে, তার চেয়ে বড় একটা তারা পাবে, শূন্য তারা পাবে। আরেকটা বিষয় বলবো, আর তারা যদি গঠনমূলক রাজনীতি এবং সংলাপে, যেটা আপনি বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনি পদ্ধতিতে, সংলাপের ভিতর দিয়ে, সমঝোতার ভিতর দিয়ে যদি কিছু করতে চায়, সেটা সরকার যদি কনভিন্স হয়, তাহলে অনেক কিছু হতে পারে। এটা 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 যেটা আমরা কল্পনা করছি না, তার চেয়ে হয়তো বেশিও হতে পারে। কিন্তু যখনই দ্বান্দ্বিক সম্পর্ক থাকবে, তখন কিন্তু তারা যেটা চাবে সেটা পাবে না, আর সরকারও হয়তো যেটা চাবে সেটা হয়তো পাবে না। কিন্তু ঘটনা হলে সরকার তো সরকারই, কারণ বিএনপি যে কত দুর্বল একটা রাজনৈতিক দল, সংগঠন, এটা কিন্তু গত নির্বাচনের সময় দেখা গেছে, তার আগেও দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে। আর একটা বিষয় আমি শেষ করি, আপনি বলেন আমি আরেকটা কথা বলি। উনি বলেছেন দেশে গণতন্ত্র নাই, শক্তিশালী সংগঠন রাজনৈতিকভাবে, সেটা মানুষ হাসতেছে সারা দেশের মানুষ। আমি একটা কথা বলি, উনি একটা কথা বলি দেশে গণতন্ত্র নাই। আমি একটা কথা বলি, এই যে কথা বলছেন আপনি, সরকারের সমালোচনা করছেন, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়নি, আপনার সংগঠনের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়নি, সবকিছু স্বাভাবিকভাবে চলছে, আপনার পেশা আপনি ঠিকমতো পরিচালনা করছেন, এটাই তো গণতন্ত্রের বড় প্রমাণ। আর একটা বিষয় হলো যে আপনাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, উনি রাষ্ট্র ক্ষমতা দখল করার পর যে সান্ধ্য আইন জারি করেছেন, উনার মৃত্যুর পরে এরশাদ সাহেব এসে উনি কিন্তু 83 সালে কিন্তু সেই সান্ধ্য আইন প্রত্যাহার করেছেন। তো সান্ধ্য আইন দিয়ে আপনার নেতা যদি গণতান্ত্রিক হতো, একটু প্লিজ আমি বলি, আপনার নেতা যদি গণতন্ত্রের তাহলে আমরা কেন গণতান্ত্রিক হতে পারবো? আপনাকে ধন্যবাদ। আমি একটু রতন ভাই, আমাদের একদম শেষ করতে হবে, আমরা অন্যদিন নিশ্চয় আলোচনা করবো। বলার সুযোগ পেলাম না। রতন ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি সবচেয়ে আশার জায়গাটা কোনটা থাকেন, সবচেয়ে আশঙ্কার জায়গায় কোনটা, আমাদেরকে যদি 1 মিনিট একটু। সবচেয়ে আশঙ্কার চিত্রগুলো আমরা দেখছি সাম্প্রতিক মিরপুরের কালশিতে, যে সংসদ সদস্য নাম উঠে এলো, সরকারি যত সম্পত্তি দখল সবকিছুর সঙ্গে যুক্ত, সর্বশেষ এই যে আটকে পড়া বিহারীদের তাদেরকে নির্মমভাবে পুড়িয়ে মারা ঘটনার সঙ্গে তার নামটা উঠে এসেছে। এর আগে আমরা নারায়ণগঞ্জ দেখেছি, ফেনী, লক্ষ্মীপুর, সব তো দেখেছি। এটা হলো একটা তদন্তাধীন বিষয়। আপনি তদন্তাধীন বিষয়, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি দায়িত্ব নিয়ে বললাম। আপনি একটা তদন্তাধীন বিষয় যেটি এরকম ঘটনা দায়ী যেই থাকে, এরকম ঘটনা হয়তো আরো ঘটতে পারে। আমার কথা শেষ করতে দেন। এই তো হচ্ছে আপনাদের গণতন্ত্র। না ভাই, না না না, এটা ঠিক না। এই যে গণতন্ত্র, আমার দায়িত্ব, আমি নিয়ে কথা বলি। আমরা বলছি যে প্রচার মাধ্যমে স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু সরকারের কথা মানার কোনো দায়বদ্ধতা কি আছে? তা নাই।
আমরা বলতে পারি অনেক কথা, সরকার সেটা মানবেন না। আর একটা হলো যে এরশাদ হচ্ছে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, রওশন এরশাদ হচ্ছে আবার বিরোধী দলীয় নেত্রী। এই অপূর্ব গণতন্ত্র আমরা দেখছি। ফলে এটা মানুষের আপনি আশার গণতান্ত্রিক কথা মূল। একটু বলবেন একটা দুটো? আশার কথা হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিবাদের মন জেগে উঠছে। নারায়ণগঞ্জের এই ঘটনা এই জায়গায় যেতই না যদি নারায়ণগঞ্জের জনগণ ফুঁসে না উঠতো। আজকে মিরপুরের ঘটনা নিয়েও যদি রাস্তায় মানুষ না নামতো, এটা কোথায় চাপা পড়ে যেত। ফলে মানুষের মধ্যে অবরুদ্ধ ক্রোধ সেটা কোনো না কোনো ভাবে তার দানা বেঁধে উঠছে। এটাই হচ্ছে আশার দিক। খোকন ভাই, আপনি আজকে অনেকগুলি হতাশার কথা বলেছেন, শেষ 30 সেকেন্ডে আপনার কোন আশার কথা যদি আপনি একটু বলেন। আমি আশাবাদী এবং প্রধানমন্ত্রী এনারা বলছে, কিছু কিছু কাণ্ডজ্ঞানের মন্ত্রী বলতেছে 5 বছর ক্ষমতা থাকবো, 10 বছর, কেউ 41 সালের ক্ষমতা থাকবো। মানে প্রধানমন্ত্রী কিন্তু একবারে বলেন নেই যে উনি 5 বছর ক্ষমতা থাকবো বা 41 সালের ক্ষমতা থাকবে। উনি বলছেন নির্বাচনের সময় একটা কথা যে এই নির্বাচন 5 হাজার নির্বাচনটা হলো সংবিধান রক্ষার নির্বাচন। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী এটা বিশ্বাস করেন, আমার এখনো বিশ্বাস আছে। উনি যদি সত্যিকার অর্থে উনি যদি মিন করে থাকেন, উনি যদি কথাটা স্মরণ থেকে থাকে, প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সকল দলকে নিয়ে। আমরা আশা করব যে যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য, জনগণের জন্য মঙ্গল হবে, অর্থনীতির মঙ্গল হবে। আর অর্থনীতি বন্ধ থাকলে, ইনভেস্টমেন্ট না হলে লক্ষ লক্ষ বেকার সৃষ্টি হবে। আমি মনে করি প্রধানমন্ত্রী বাবার কথা চিন্তা করে এবং 71 সালে মুক্তিযুদ্ধের মানুষ অংশগ্রহণ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এটা চিন্তা করে প্রধানমন্ত্রী এবং নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি সংবিধান রক্ষা নির্বাচন। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।